কিন্তু আমাদের আবার একটা সুবিধা আছে যে রেসিডেন্সিয়াল বাসাগুলায় আমরা একদম ওরকম সেন্ট্রাল এসিটিসি করে এনার্জি অনেক মানে না বাড়ায় আমরা কিন্তু ভেন্টিলেশনের মাধ্যমেও আমাদের সমস্যাটা সমাধান করতে পারি। অফিস বিল্ডিং গুলোতে সম্ভব হয় না অনেক সময়, কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে কিন্তু করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই আমার এখানকার বিল্ডিং গুলার এমবডিড কার্বন অনেক বেশি মানে এমিট হওয়ার কথা। এটা নিয়ে আমি হিসাব করি নাই, আমার কাছে অ্যাকচুয়াল ডেটা নাই, বাট মেবি গুগল করলে আই থিঙ্ক পাওয়া যাবে যে এখানে এখানে যেহেতু অপারেশনাল কস্ট বেশি, মানে এখানকার বিল্ডিং গুলো যেহেতু হিটিং রাখতে হয় সবসময়, হিটার মোটামুটি চলতে হয়, সো অপারেশনাল কস্ট অনেক বেশি, সো হতে পারে এখানকার এমবডিড কার্বনটা বেশি, কার্বন এমিশন বেশি হয়। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আমি একটু অসুস্থ, কথা বলতে একটু সমস্যা হতে পারে, তোমরা একটু ক্ষমা সুন্দর সমস্যা দৃষ্টিতে দেখো। আচ্ছা নেই। শর্মী, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সুবার একটা মহতি উদ্যোগ, এই যে নলেজ শেয়ারিং সেশন, এর জন্য জায়েদ অনেক পরিশ্রম করেছে, অনেক প্ল্যানিং করেছে। ওকে ধন্যবাদ দিয়ে আর ওকে ছোট করব না, কারণ ও ওর এই ইয়েটা, ভূমিকাটা যেন সুবার পেছনে মানে নিয়মিত ব্যয় করতে থাকে আর কি। আর খুবই তথ্যবহুল একটি প্রেজেন্টেশন দেখলাম। তোমার প্রেজেন্টেশন থেকে আসলে নতুন করে আহ, ভাবনার অনেক খোরাক পেলাম। মানে অনেক কিছু নিয়ে আসলে আবার ভাবতে হবে নতুন করে। তো আমি অনেক কিছু রিলেট করার চেষ্টা করছিলাম। তো সার্কুলার ইকোনমি থেকে যে রিসাইকেলিং ম্যাটেরিয়াল স্থাপত্যে কিভাবে ব্যবহার করা যায়, তো আমি ভাবতে ভাবতে আমার একটা বাংলাদেশে একটা স্থাপত্যের কথা মনে পড়লো। ওই আরকি গ্রাউন্ড লিমিটেডের লুৎফুল্লাহ মজিদ রিয়াজ ভাই, ওনার একটা স্থাপত্য আছে তোমার পুরোটাই হুম রিসাইকেলিং ম্যাটেরিয়াল ব্যবহার করে। এটা হলো আম্বার হুম। ডেনিম যে ফ্যাক্টরি, ওদের একটা মস্ক। এই মস্কের আচ্ছা। কংক্রিটের ব্লক গুলো রিসাইকেলিং ম্যাটেরিয়াল, মেটাল গুলো উনি যেভাবে রুফিং সিস্টেম করে স্ট্রাকচারতে মেটাল ইউজ করেছেন পুরোটাই। তো বাংলাদেশে আমরা একটা বড় উদাহরণ পাই ওইটা, একটা অনবদ্য হুম সৃষ্টি হুম। ওনার, যে একদম পুরো স্থাপত্যটাই রিসাইকেলিং ম্যাটেরিয়াল ব্যবহার করে, এবং উনি একটা পুরস্কারও পেয়েছিলেন ওইটার উপরে। আচ্ছা। তো আমাদের আসলে যেহেতু আমরা স্থপতিরা একটা কনস্ট্রাকশন শিল্পের সাথে জড়িত, এখানে আমরা অনেক ধরনের ম্যাটেরিয়াল আমাদের ব্যবহার করতে হয়। তো আমরা একটা বড় ভূমিকা রাখতে পারি, এটা এটা একটা সামাজিক আন্দোলনের মতো হইতে পারে স্থপতিদের হ্যাঁ। পক্ষ থেকে, যে এই তোমার এই গ্লোবাল ওয়ার্মিং এর সময় কিভাবে কার্বন নিঃসরণ কমানো যায়। যেহেতু কনস্ট্রাকশন সেক্টর থেকে একটা বড় মানে বিশাল পরিমাণ কার্বন নিঃসরণ হয়। তো যেমন আমরা এই ফিনিশ ম্যাটেরিয়াল, তারপরে ইভেন কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি সচেতন হতে পারি, বা বা হাসান একটা কথা বলেছিল যে ইন্টেরিয়র ডিজাইনে আমরা কি রিসাইক্লিং ম্যাটেরিয়াল নিয়ে ভাবতে পারি কিনা। আমরা অনেকে ইন্টেরিয়র কাজের সঙ্গে জড়িত। তো তোমার আজকে প্রেজেন্টেশনের পরে আমার নতুন করে আবার ভাবতে ইচ্ছা করছে যে interior কাজে আমরা রিসাইক্লিং ব্যবহার করতে পারি কিনা। তো হুম। তোমাকে অনেক 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 ধন্যবাদ। স্কোপ থাকার আগামীতে কথা আবার ইন্টেরিয়রে। আশা করি, হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আগামীতে আশা করি তোমার সঙ্গে আবার এই টপিকে আলোচনা হবে। আর তোমার এই পিএইচডি তে যেন তুমি একটা ভালো একটা বটম লাইন দিতে পারো সারা পৃথিবীকে, যে তোমার গবেষণা থেকে একটা সুন্দর একটা প্রাপ্তি যেন তুমি পৃথিবীকে একটা মানে ইয়ে দিতে পারো, প্রেজেন্ট করতে পারো পৃথিবীতে। এই শুভকামনা থাকলো তোমার প্রতি। আহ, এই এই বলে সবাই, আর বাকি ভাইয়া যারা আছে অনেক ধৈর্য অনেক বড় সহকারে গোল সবাই। দিলেন, শুনে ভয় না না, লাগতেছে। না না, অবশ্যই আমরা তো আশা করি, এটা কেন আশা করবো না। তুমি একটা মানে সময় উপযোগী একটা টপিক নিয়ে গবেষণা করছো। হ্যাঁ, তো গবেষকদের কাছ থেকে তো আমরা চাইবো যে আমাদেরকে নতুন করে পথ দেখাতে। তো আমরা আশা করি তুমি নতুন করে আমাদেরকে পথ দেখাবা। কারণ আজকে তোমার এই প্রেজেন্টেশন থেকেই আমরা অনেক কিছু আসলে ভাবছি, যেমন বিল্ডিং পাসপোর্ট নিয়ে যে কথাটা বলেছো, অনেকে এটা অ্যাপ্রিসিয়েট করছে। আর আমি তো দেখছি যে বিল্ডিং পাসপোর্টের একটা মেথড কিন্তু বাংলাদেশে অলরেডি আছে, পৃথিবীতে আছে, যে বিল্ডিং একটা নির্দিষ্ট সময় পর পর অকুপেন্সি সার্টিফিকেট নিতে হয়। এই অকুপেন্সি সার্টিফিকেটটার ফাংশনটা কিন্তু অনেকটা তোমার বিল্ডিং পাসপোর্টের মতোই, যে 5 বছর পর পর আমার স্থাপনাটা কোন অবস্থায় আছে, এটার আমি কি পরিবর্তন করেছি, সংযোজন করেছি। বাংলাদেশে কিন্তু অলরেডি পলিসিতে এটা আছে, কিন্তু তুমি ঢাকা শহরে দেখবা হাতে গোনা আহ, কয়েকটা বিল্ডিং, মানে 10-12টা বিল্ডিং হয়তো আমরা নাম বলতে পারবো যেগুলো অকুপেন্সি নিয়ে আছে। আর কিছু কিছু গভর্নমেন্টের তোমার হাউজিং যেগুলো আছে, যেমন উত্তরাতে, ওখানে বাধ্যতামূলক অকুপেন্সি ইনিশিয়ালি সবাই নেয় কানেকশন নেওয়ার জন্য। 5 বছর পর পর কেউ রেনিউ করে কিনা আমার জানা নেই, হ্যাঁ, আর এই তথ্য জানা নেই। একবার আমরা ওই নতুন করে যখন অকুপেন্সি নিয়ে অনেক ইয়ে হইলো, আহ, কঠোর হওয়া শুরু করলো, তখন একটা তথ্য পেলাম যে ঢাকা শহরে মাত্র 8টা বিল্ডিং এর অকুপেন্সি সার্টিফিকেট নিয়েছে ওরা। তো ওই বিল্ডিং পাসপোর্টের ওই ফাংশনটা কিন্তু অলরেডি আমাদের আইনে বিদ্যমান আছে, কিন্তু আমরা কেউ কিন্তু এটা
প্র্যাকটিস করাতে পারছি না। কারণ কি জানো, বাংলাদেশে আইন থাকছে, প্রয়োগ নেই। ওই যে মাকসুদ ভাই একটা কথা বললেন যে পলিসিতে, তুমি যেমন বললো পলিসিতে তো অবশ্যই থাকতে হবে, পলিসিতে না থাকলে তুমি সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করবা কিভাবে? কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে কি জানো, আমাদের এই সোশ্যাল অ্যাওয়ারনেস কম। আমাদেরকে আসলে এটা সামাজিক আন্দোলন হিসেবেই এটাকে প্রতিষ্ঠা করতে হবে। তাছাড়া শুধু শুধু পলিসিতে আমরা পারবো না, কারণ এই পলিসি আছে, আর বাংলাদেশের মতো দেশে তো পলিসিকে ব্যত্যয় ঘটানোটা খুবই সহজ। খুব হুম সহজভাবে হুম পলিসি ব্যত্যয় করা যায়। পলিসি থাকার পরেও এটা আমরা বাস্তবায়ন করতে পারি না। তো এটা সামাজিক আন্দোলনের দিকেই আমাদের মনে হয় বেশি চালাইতে হবে আরকি। চেষ্টা চালাইতে হবে। তো হুম আবারও তোমাকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ থাকার জন্য। পরবর্তীতে আমাদের এরকম আরো সেশন আসবে। বিভিন্ন জন আমাদেরকে বিভিন্ন টপিকের উপর আ তার মানে প্রেজেন্ট করবেন। তো তখন সবাই এভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। হ্যাঁ? সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করছি। আব্দুল্লাহ ভাই, আমি আপনার কথার সাথে একটু অ্যাড করি। এটা হচ্ছে জি, যে জি। বিল্ডিং পাসপোর্টটা আমি আসলে আরেকটা ভাবে চিন্তা করতেছিলাম। এটা বেসিক্যালি আমার চিন্তাধারা। যে জিনিসটা এরকম কি হইতে পারে কিনা যে আমরা বিল্ডিং এর যেরকম হোল্ডিং নাম্বার লিখি না, তো আমরা বিল্ডিং জি, এর জি। হোল্ডিং নাম্বারের নিচে একটা কিউআর কোড থাকবে, এবং এই কিউআর কোডে জি, হচ্ছে যে আসলে এই বিল্ডিং এর ডে ওয়ান থেকে এন্ড অফ দ্য বিল্ডিং যত যত কাজ হয়েছে, লাইক ধরেন এই বিল্ডিং এ 2025 সালের ডিসেম্বর মাসে নতুন জি, একটা পানির লাইন নেওয়া হয়েছে, ওইটাও জি, ওখানে জি, অ্যাড জি, থাকবে। জি, জি, অবশ্যই। 2026 সালে এখানে 6 তলায় একটা রুম অ্যাডিশনাল করা হয়েছে, 1200 জি, স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট করা হয়েছে, ওইটাও ওখানে অ্যাড জি, করা থাকবে। দ্যাট মিনস জি, হচ্ছে যে যে কেউ বিল্ডিং এর এই বেসিক ইনফরমেশন গুলা নিতে পারবে। এটা এইভাবে ধরেন আমার বিল্ডিং এ আগুন লাগছে, এক্সাম্পল, এই বিল্ডিং আসলে কতবার আগুন লাগছিল সেটা ওখান থেকেও ইনফরমেশনটা নিতে পারবে। এইভাবে আমি আসলে এটা আমার মতো করে চিন্তা করছি, জানি না এটা আসলে চিন্তাটা ঠিক আছে কিনা। হয়তোবা এইভাবে করলে জিনিসটা আরো ইনফরমেটিভ হবে। আর যেটা হচ্ছে যে ওই যে আমরা বিল্ডিং এর যে অকুপেন্সি সার্টিফিকেট নেই 5 বছর পর পর রিনিউ, ওইটা তো আসলে আহ, জিনিসটা সেই একই হয়ে গেল না যে যত যাই বলি এন্ড অফ দ্য ডে আমাদের তো আসলে দুর্নীতি সবার রক্তে রক্তে মেশানো। তো আহ, এ- এ- যেটা এটা যদি এমন হয় যে অকুপেন্সি সার্টিফিকেট বাধ্যতামূলক নিতেই হবে, দেখবেন ওখানেও ঘুষের একটা সিস্টেম হয়ে যাবে, যে আপনি 10,000 টাকা দিলে অকুপেশন সার্টিফিকেট হয়ে যাচ্ছে। হুম জি, জি, একদম। আমি আমি সেটাই বলার চেষ্টা করছিলাম যে বাংলাদেশে একটা পলিসি আছে, কিন্তু আমরা ওইটাই করতে পারছি না। আমরা যেটা ডিটেইলে চাচ্ছি বিল্ডিং পাসপোর্ট, যেটা ধরো একজনের একটা মাথা থেকে আইডিয়াটা এসেছে যে এই করাটা আসলে অনেক, এর জন্য আমাদেরকে মানে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। তাছাড়া তুমি এটা অ্যাচিভ করতে পারো না। আমি ওইটাই বলছি যে ধরো অকুপেন্সি নেওয়াটা তো অনেক সহজ, যে তুমি 5 বছর পরে একটা করলা, অ্যাজ বিল্ড করে তুমি ওটার প্ল্যানিং থেকে শুরু করে ওটার ফিনিশন কি হলো, এই কোন কানেকশন, ইলেকট্রিক লোড তুমি বাড়াইলা না কমাইলা, পানির লাইন তুমি এই করলা, রিকানেক্ট করছো না, সবকিছু এই থেকে আসা সম্ভব। কিন্তু এই ডাটাবেজের জন্য আসলে আবার বিল্ডিং পাসপোর্টটা একটা ভালো আইডিয়া, কিন্তু আমরা তো ওই সহজটাই আমরা এখন সবাইকে অভ্যস্ত করতে পারি না। কারণ কি, আমাদের ওই যে এই তোমার সোশ্যাল অ্যাওয়ারনেসটা কম আমাদের। সামাজিক দায়বদ্ধতা, আমরা তো সবচেয়ে বড় সমস্যা কি এই দেশের জানো, আমরা তো সুনাগরিক হয়ে উঠতে পারলাম না। মানে এটা হলো সবচেয়ে বড় দুর্বলতা। আমি নিজেই তো হ্যাঁ সুনাগরিক হতে পারি না, আমি আরেকজনকে কি বলবো? বলছে আমরা যেদিন থেকে সুনাগরিক হতে পারবো, সেদিন থেকে এই দেশের সমস্ত প্রবলেম দেখবো অটোমেটিক্যালি সলভ হওয়া শুরু হবে। দূর হয়ে গেছে। মানে হ্যাঁ, আসলে প্রথম কাজ হলো আমাদেরকে সুনাগরিক হওয়া। নাগরিক হিসেবে আমার যতটুকু দায়বদ্ধতা, সেটার কি প্রতিটা আমি সঠিকভাবে পালন করতে পারি কিনা, বা করছি কিনা, বা করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ কিনা, যে চেষ্টা করছি পারছি না, আর একটা আমি চেষ্টা করছি না। আমার কাছে মনে হয় সুনাগরিক হতে চাওয়ার ব্যাপারে আমরা চেষ্টাই করি না। আমার হুম নিজেকে দিয়ে বললাম আরকি। সত্যি। ধরো আমি গভর্নমেন্টের কাছে অনেক কিছু চাই। গভর্নমেন্ট চলতে গেলে গভর্নমেন্টের পয়সা দরকার। আমি তো ভাই ট্যাক্সটাই ঠিক মতো দিই না গভর্নমেন্টকে। আবার ট্যাক্স আমার দিব যেটা না, হ্যাঁ। হ্যাঁ, আমার যেটা ফার্স্ট রাইট, আমি গভর্নমেন্টের কাছে কত কি চাচ্ছি, কিন্তু গভর্নমেন্টকে তো আমি ট্যাক্স দিচ্ছি না। ট্যাক্স প্রত্যেক অর্থ বছরের শেষে দেখবা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য আমরা এক্সপার্ট লয়ারের কাছে যাই, যে আমরা ওনার কাছ থেকে জানতে চাই যে আমি কি কি করলে এই সরকারকে ট্যাক্স ট্যাক্স ফাঁকি দিতে দিতে পারবো। পারবো। হ্যাঁ, হ্যাঁ তো এই যে আমার নাগরিক হিসেবে আমার যে দায়বদ্ধতা, আমার যে কর্তব্য, এইটা যেদিন আমি আগে পালন করতে পারবো, সেই দিন থেকে ধরো অটোমেটিক্যালি দেখবা সবকিছু কমতে থাকবে। এই জন্যই তোমার এই সামাজিক অ্যাওয়ারনেস, যেটা কথা আমরা বারবার বলছি, এইটাই সবার আগে দরকার।
হ্যাঁ এটা ছাড়া এর এটা করা পাশাপাশি সম্ভব না। আব্দুল্লাহ ভাই আরেকটা বিষয় হচ্ছে কি, ধরেন আমি এখন এক্সাম্পল 500 টাকার মালিক, জি আপনি হচ্ছেন 1000 টাকার মালিক, আরেকজন হচ্ছে 1500 টাকার মালিক। এখন যে 1500 টাকার মালিক সে চিন্তা করে যে 500 টাকার লোকটা এইভাবে চলতেছে, আচ্ছা তাহলে আমি কেন এইভাবে চলবো, আমি তো, আমার তো 1500 টাকা, আমার তো টাকা তো একটু বেশি আছে। তার মানে হচ্ছে যে আমি, মানে বাংলাদেশের কন্টেক্সটে আমি কোনো একটা রুলস ব্রেক করব, ব্রেক করে আমার বুঝাই দিতে হবে যে আমার একটু বেশি টাকার মালিক, এই কারণে আমি এই রুলসটা আমার জন্য না, এটা ওই 500 টাকা যারা আছে তাদের জন্য এক্স্যাক্টলি, রুলসটা। এটাই সমস্যা। এইখানে পরিবর্তন হতে হবে, মানে অন্যের সাথে কম্পেয়ার করা যাবে না। আমরা যতদিন কম্পেয়ার করতেই থাকবো ততদিন মানে করো যে কোনো সফলতায় আসবে না। এগুলো আমরা চেষ্টা করতেই থাকবো আসলে নিজে থেকে আগে শুরু করতে হবে, আগে নিজেকে ভালো হতে হবে, তাহলে দেখবো অন্যরা ভালো হবে। এই মানে মানে ওই যে কথা আছে না যে আমি নিজে আগে শুরু করি তারপর শেষ করতে পারবো। এই জন্য আসলে ওই সামাজিক ভাবে সবাইকে সচেতন করার বিকল্প কোনো কিছু নেই। এইটা আসলে একটা আমাদের কালচারাল থিং। কেন? এটা একটা সোশ্যাল ওই যে স্টিগমার মতোই। জি এখানে আপনি ধরেন একটা বাসের সিম্পল একটা বাসের লাইন দিয়ে বলি, সিম্পল একটা বাসের জি লাইনে দাঁড়ায় আছেন, হ্যাঁ? জি তো সেই জি লাইনে যদি কোনোভাবে ভুল করেও আপনি ধরেন একজন হয়তো একটু দূরে ছিল, আপনি তাকে দেখেন নাই, জি আপনি একটু ভিতরে জি ঢুকে গেছেন, জি 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 পিছনের জি ব্যক্তিটা আপনাকে কিছু বলবে না, কিন্তু হচ্ছে জি আপনি যখন দেখবেন মানে বা ওরা যখন দেখে যে ওরা পুশ ইন হ্যাঁ করে ফেলছে, ওরা জি জি নিজেরাই জি সরি বলতে বলতে অজ্ঞান হয়ে যায়, আবার পিছনে চলে জি যায়। হ্যাঁ, তো জি যার জি কারণে হচ্ছে যে মানে ওদের ভিতরে এই যে একটা সেন্স, হ্যাঁ মানে জি সুনাগরিক হওয়ার যে এই যে কোয়ালিটিটা, আর আমাদের দেশে কেউ যদি লাইন মেনে চলে এবং লাইন মানার কারণে তার যদি খাবার নিতে বা যে কোনো কিছু নিতে দেরি হয়, কোনো একটা সামনে পৌঁছাইতে, তাকে উল্টা আরো আমরা শেমিং করে এটা বলে, এই তুই তো গাধা, তুই তো বলদ, তুই এমনি ঢুকে জি যাবি না, জি এটা বইলা ওরা একদম একটু বইলা। একদম আরে একদম তাহলে কি জানোস না কি করতে হয়? একটু বড় ভাই বড় বোন বলবি, এটা ইয়ে করবি বা একটু টাকা দিবি, এমনি করে ঢুকে যাবি। মানে আমরা কিন্তু ওইটাকে স্মার্টনেস মনে করতেছি। হ্যাঁ, আমরা জি ওই যে পুশ ইন করাটা বা আরেকজনের অধিকার খর্ব করাটাকে স্মার্টনেস মনে করতেছি আমি অনেক স্মার্ট। আর এখানে আরেকজনের অধিকার খর্ব করাটাকে সোশ্যাল শেমের পর্যায়ে নিয়ে গেছে, যে সি মানে জি কি করলা এটা, মানে এরকম। তো এই যে একটা চেঞ্জ, হ্যাঁ, আমিও আসার পর আমি চেঞ্জ হয়েছি। কারণ ডেফিনেটলি আমি বাংলাদেশে ছিলাম, আমিও চাইতাম ও একটু আগে আগে লাইনে যাই, কিভাবে এই গরমের মধ্যে এত বড় লাইনে দাঁড়াবো না। অবশ্যই আমরা সবাই করতাম, ঠিক আছে। কিন্তু এখানে আসার পর আমি যখন দেখলাম এটা একটা সোশ্যাল শেম, এরকম একটা কাজ করা, তখন আমি নিজে থেকেই আমি নিজেকে অনেক মানে পরিবর্তন করে ফেলছি। আবার ধরেন গাড়ি ঘোড়া, ও যত কষ্টই হোক, ধরেন আপনি মেইন রোড দিয়ে চলতেছেন, আরেকটা গাড়ি গলি দিয়ে আসবে, মেইন রোডের গাড়িগুলা জীবনেও ওকে ঢুকতে দিবে না, ওই লাইনে ঢুকতে দিবে না। ওই জন্য গলিতে জ্যাম হয়ে ধরেন দুই দুই এলাকা জ্যাম হয়ে গেল পিছনে, তারপরেও ঢুকতে দিবে না। কিন্তু ওরা একদম থেমে যাবে। গলি থেকে একটা গাড়ি আসতেছে, ওর থামার কিন্তু দরকার নাই, ওর প্রায়োরিটি, ও আগে যাইতে পারে। হ্যাঁ, গলির জন্য প্রায়োরিটি না, কিন্তু ও থেমে যাবে, থেমে ওকে যাইতে দিবে। এই যে আমাদের মানে আরেকজনকে কনসিডার করার ওদের যে টেন্ডেন্সিটা, এই জিনিসটা আমাদের ভিতরে নাই। এবং এটা যতদিন না আসবে ততদিন ওই যে কোনো কিছু দিয়েই কোনো কিছু হবে না। মানে আসলে কোনো কিছু করে যতই বলি কনজাম্পশন কমাও, এটা ওইটা সেটা, মানে এগুলো দিয়ে কোনো কিছু হবে না। হ্যাঁ সেটাই বলছি। ধরো এই যে তোমার প্রেজেন্টেশন শ্রীলঙ্কার একটা কথা এসেছিল, আমরা কয়েকজন হুম অ্যালামনাইরা কিছুদিন আগে শ্রীলঙ্কায় গিয়েছিলাম, ছোট্ট একটা দেশ। ওরা এত ভদ্র, মানে যেমন পেরিস্ট্রিয়ান এক্সেসিবিলিটি, তোমার রাস্তা ফাঁকা, আমরা একজন লোক তোমার জেব্রা ক্রসিং এ দাঁড়ানো, ও ও যা মানে আমরা তো বাংলাদেশি, আমাদের অভ্যাস কি যে গাড়িটা মানে আমার আগে যাবে, আমি একটু নিরাপদে থাকি বা আমি গাড়িটাকে ডিস্টার্ব করি। গাড়িটা একদম একটা মানুষ দেখলে দাঁড়িয়ে যাবে, মানুষ না যাওয়া পর্যন্ত সে যায় না, তাকে আমরা ইশারা না করবো সে যাবে না, কারণ আমরা না আগে যাবো, যাবে না। তারপরে তারপরে সে যাবে। এই যে তোমার এই যে সামাজিক সচেতনতা ওদের আছে বলেই তো ওরা এটা করে। ঠিক আছে, আর হুম, আমাদের মধ্যে নেই দেখে আমরা পিছিয়েছি। আমাদের সবচেয়ে বড় অন্তরায় আমাদের সামাজিক সচেতনতা কম, আমরা সুনাগরিক হতে পারি নাই। আমরা শুধু মানে আশা করি, মানে চেয়ে থাকি যে এটা অটোমেটিক হয়ে যাবে, এটা ও করে দিবে, ও করে যাবে, কিন্তু নিজের যে দায়িত্বটা, এই দায়িত্বটা আমরা সঠিকভাবে হুম, পালন করতে পারি না। এটা একটা বড় অন্তরায় বাংলাদেশে যে কোনো কিছুর সফলতার পেছনে। হুম। কিন্তু আমি বুঝি না আশেপাশে যে শ্রীলঙ্কা বা এরা তো এত আমাদের থেকে মানে একদম অনেক বেশি তো মানে ইয়ে ডেভেলপ কান্ট্রি না, বা ইনফ্যাক্ট শ্রীলঙ্কা না আমাদের থেকে কম ডেভেলপ, আমি যতটুকু জানি। আমি তো যাইনি, যতটুকু জানি ওদের ইকোনমি আরো বেশি উইক। তাহলে আমরা আসলে এমন কেন? মানে এই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বিশেষ করে এই তিনটা দেশ, হ্যাঁ হ্যাঁ, এই আমরা আসলে এরকম কেন? মানে এইটার পিছনে তো নিশ্চয়ই কোনো মানে একটা
একটা কোনো আমার কাছে লাগে একটা জিওগ্রাফিক্যাল এবং সোশ্যাল একটা ইম্প্যাক্ট আছে, যে আমরা আগে থেকেই এরকম, আমাদের জিনেটিক্যাল ফরমেশনটাই এরকম, নিশ্চয়ই এটার কোনো কারণ মেবি আছে। কিন্তু মেবি আম- মেবি মেবি আমরা জেনেটিক্যাল এখন একটা কিছু আছে। কারণ আছে, কারণ না, আমরা এখন গ্লোবাল ওদিকে সিটিজেন হয়ে গেছি, আমরা শিখতেছি না কেন? আব্দুল্লাহ ভাই, শ্রীলঙ্কার বিষয়টা তো হচ্ছে যে আমরা তো এরকমও দেখছি যে আমরা বাংলাদেশে কত বছর হইলো আর্কিটেকচার প্র্যাকটিস করি, 53-54। এরকম হবে আর কি, তোমার 54 আচ্ছা, বছর হবে। তো শ্রীলঙ্কাও তো হয়তো 5 বছর কম অথবা বেশি 54 হবে। না, 54 না, আরো বেশি হবে আমাদের আরো বেশি হবে। হ্যাঁ, আরো বেশি হবে। হ্যাঁ, কিন্তু মানে আর্কিটেকচারের দিক থেকে তো আসলে ধরেন শ্রীলঙ্কার যদি আমরা দেখি, মানে তাদের প্র্যাকটিস ঠিক আছে বলা যায়। আমরা তো এখনো ওই মানে যতই আমাদের সেক্টর নিয়েও যদি কথা বলি, আমরা তো আমাদের প্র্যাকটিসও ঠিক নাই। আমাদের যদি যারা প্রথম কাতারের যারা আর্কিটেক্ট আছে তারা যে বিল্ডিং গুলা করে, একটা বিল্ডিং মানে আমরা কি দেখছিলাম আসলে কলম্বোতে, একটা বিল্ডিং দেখার জন্য আসলে একটা স্পেস ছাইড়া দেওয়া হয়েছে যে জি তুমি জি বিল্ডিংটাকে জি এনজয় করো। জি। যেটা যেটা তো আসলে আমাদের বাংলাদেশে এরকম কি কোনো বিল্ডিং আছে? এই শান্তার তেজগাঁ লিংক রোডে যে বিল্ডিংটা, এইটা জায়গা নাই, কিন্তু তাও মনে হয় যে না হইতে চাইছিল, কিন্তু এটারে এনজয় করার মতো কিন্তু আসলে এরকম কোনো জায়গা নাই। ইভেন আমরা যদি কক্সবাজারে যাইও দেখি, সেখানেও কিন্তু এই ইফেক্ট পাই না যে এমন কোন বিল্ডিং আছে যে বিল্ডিংটা দেখার জন্য একটা স্পেস আছে, ওখানে বসে বসে শুধু বিল্ডিংটা দেখবো। সেটাই বলছি যে ওই জন্য স্থপতি হিসেবে আমাদের আসলে অনেক দায়বদ্ধতা, কারণ যেহেতু আমরা একটা এই কনস্ট্রাকশন শিল্পের সাথে জড়িত, মানে আমাদেরকে হয়তো পারবো না ওই যে ক্লায়েন্টকে শিক্ষিত করা তো আসলে কঠিন কাজ, কিন্তু আসলে আলটিমেটলি ওই দিকে যেতে হবে আর কি। তুমি যখন ক্লায়েন্টকে শিক্ষিত করতে পারবা তখন মানে ওই ভালো কিছু সমাজকে দেয়া সম্ভব। একা একা পাওয়া সম্ভব না, তবে ওই যে আমি সব জায়গায় উদাহরণ দিই যে আমরা ইলিয়াস কাঞ্চন সাহেবকে আমি দীর্ঘদিন থেকে দেখছি নিরাপদ সড়ক যে আন্দোলন উনি করেই যাচ্ছেন। সড়ক কিন্তু আজও নিরাপদ হয় না, কিন্তু ওনার আন্দোলন কিন্তু উনি চালিয়েই চলে যাচ্ছেন, উনি যাচ্ছে। এখনো ক্যাম্পেইন করে যাচ্ছেন। হ্যাঁ, উনি কিন্তু হতাশ হন নাই। এক ভদ্রলোক অসুস্থ, তারপর হয়তো ওনার মানে কর্মীরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কতদিন থেকে চেষ্টা করছে, কিন্তু সড়ক কিন্তু নিরাপদ হচ্ছে না, কিন্তু উনি এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরকম যার যার নিজের জায়গা থেকে এই সামাজিক আন্দোলনগুলো চালিয়ে যেতে হবে আর কি। আশাহত হওয়া যাবে না, আশাকে বাঁচিয়ে রেখে চালিয়ে যেতে হবে। আমার মনে হয় আমাদের হ্যাঁ সেশনটা কনক্লুড করা দরকার। না, আমি তো অনেক কথা বলে ফেলছি, আর এন দিস স্পিচ কিছু নাই। আহ, এই তো জায়েদ ভাইয়ের ইনিশিয়েটিভটা খুবই ভালো। আমাকে বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেছি। তো কারণ যেটা বললাম যে আমি এখন কোনো পাবলিক স্পিকিং এর অপরচুনিটি মিস করি না। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা আমার জন্য খুব ভালো একটা প্র্যাকটিস, আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি বাংলায় বললাম। আমার খুবই ভালো লাগছে, এবং আমি চাবো আরো কোনো জায়গায় যদি আমি বাংলায় বলতে পারি আমার রিসার্চের ব্যাপারে, আমি মনে করি আমি আরো ভালো বলতে পারবো। কারণ আমার মনে হয়েছে আজকে আমি অনেক বেশি, মানে আমি যতটুকু বুঝতে পারছি এতদিনে পিএইচডি করে, সেটা আমি আজকে অনেক ভালো করে বলতে পারছি, আরো বেশি বলতে পারছি অন্যান্য অনেক কনফারেন্স বা অন্যান্য অনেক সেশনের থেকে, কারণ বাংলায় বলছি। তো যদি বাংলায় বলার এরকম অপরচুনিটি ঘন ঘন পাই, আমি অনেক বেশি খুশি হব। এটা আমার জন্য মানে অনেক বেশি নিজেকে বুঝতে, যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা আমার নিজেরই বুঝতে অনেক সুবিধা হবে, যে আসলে আমি কতটুকু বুঝতেছি। আর আমার অনেক ভালো লাগছে এতদিন পর সবার সাথে দেখা হয়ে। আর আমরাও চাই যে আমাদের স্টেট ইউনিভার্সিটির এই আর্কিটেকচার ডিপার্টমেন্ট এটা অনেক এই ধরনের সিগনিফিকেন্ট অ্যাক্টিভিটি গুলা করুক, এবং মানুষ এটাকে নোটিস করুক যে ওরা অনেক ভালো ভালো কাজ করতেছে। এগুলো যদি, হ্যাঁ যেটা বলছেন আপনারা আবার এই ভিডিও গুলা পোস্ট করবেন, সো যদি আমরা করি আমাদের এই সেশন গুলা, তা আই থিঙ্ক এটা অনেক অনেক ভালো একটা ইনিশিয়েটিভ হয়েছে। আর এটা একই কথা আবার বারবার বলছি, সবাই সবাই যা যা যে যা যা কাজ করতেছেন সেটা শেয়ার করেন, তাহলে সবারই এটা সবার জন্যই উপকার হবে। এই তো, আর থ্যাংক ইউ। আমার প্রথম প্রথম সেশন হিসেবে আমাদের অনেক টাইম প্লাস অনেক কিছু স্ক্রিন শেয়ার, আমি যাই না টেকনোলজিক্যাল সমস্যা হয়তো কিছু হয়েছে, এরপর থেকে হয়তো আরো স্মুথ হবে। যেমন আমি কুইজটা আমি আনতে পারিনি আমার স্লাইডে, এটা আবার আরেকটা থেকে আমাকে শেয়ার করতে হয়েছে। সো এরকম ব্যারিয়ার গুলো হয়তো নেক্সট সেশন থেকে আবার কেটে যাবে। এই তো। আর
আহ সবাইকে ধন্যবাদ। অনেক সময় হয়ে গেল, আসলে এত সময় আমাদের চিন্তা ভাবনা ছিল না। তুমি বলছিল যে যতক্ষণ লাগে আমি সময় দিতে পারবো। তো অনেকক্ষণ কথা বললো, এই জন্য ওকেও ধন্যবাদ। এবং সবাই যারা যারা জয়েন করছে সবাই ফিল করছে দেখে এতক্ষণ পর্যন্ত ছিল। আমার মনে হয় না যে প্রেজেন্টেশনটা বা শর্মির কথাবার্তা বোরিং ফিল হয়েছে, সবার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, অনেক কিছু নতুন নতুন শেখা গেছে। এই জন্য শর্মি তোমাকে ধন্যবাদ, তুমি অনেক সময় দিলা আমাদেরকে। আমরা একটা ঘোষণা এর আগেও দিয়েছি। ঘোষণাটা হলো আমরা প্রতি 15 দিন পর পর একটা করে সেশন করব। তো ফার্স্ট সেশন হিসাবে আমার মনে হয় যে আমরা একটা সাকসেসফুল ওয়েবিনার কমপ্লিট করতে পারছি, এটা সবার সহযোগিতায়। আর নেক্সট আমাদের হচ্ছে 30 তারিখে একটা ফিজিক্যাল ডিসকোর্স আছে, সেটা আমাদের সভাপতি সাহেবের অফিসে অ্যাক্টিভ আর্কিটেক্টসে আগামী 30 তারিখ বৃহস্পতিবার 6:30 সন্ধ্যা 6:30 প্রেজেন্টেশনের বিষয়টা আমরা জানিয়ে দিব। সেটা হচ্ছে আমাদের যে প্রচার ও প্রকাশনা সম্পাদক বা আজকে যে সঞ্চালক, তার মাস্টার্স এর থিসিস প্রজেক্ট আর কি, থিসিসটা ওইটার উপর একটা প্রেজেন্টেশন হবে, ডিসকোর্স হবে আর কি। তো আশা করি সবাই যারা যারা এখন অনলাইনে উপস্থিত আছেন তারা ফিজিক্যালি এখানে উপস্থিত থাকবেন। আর আমরা চেষ্টা করব এটা জুমে বা গুগল মিটে এটা সরাসরি প্রচার করার জন্য। সবাইকে ওইখানে অ্যাটেন্ড করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। এবং একটা জিনিস, সেটা সবার কাছে আমি করব, যেন সবাই একটু ফিনান্সিয়ালি অন্তত আমাদেরকে হেল্প করেন। ফিনান্সিয়ালি একটু হেল্প করেন, কারণটা হচ্ছে আমরা তো বেশি চাঁদাও নিয়ে আসলে এটা কন্টিনিউ করা সম্ভব না। তো যে যেটা পারে সেটা করতে পারে। আমরা একটা চাঁদা হয়তো ধরবো অল্প কিছু একটা, যাতে একজনের উপর কোনো প্রেশার না পড়ে। ঠিক আছে, এছাড়া যদি কেউ স্পন্সর জোগাড় করে দিতে পারেন আমরা অনেক খুশি হব। ধন্যবাদ সবাইকে। সৌরভ, তোমাকেও ধন্যবাদ, তুমি অনেক সময় দিলে এবং হচ্ছে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করলে। আমরা আশা করি যে এরকম অনুষ্ঠান আমরা আরো করতে পারবো। যদি কারো কোনো বিষয়ে আগ্রহ থাকে আমাদেরকে জানাইলে আমরা সেটা প্রচার করার চেষ্টা করব। আমাদের আগামী 6টা ডিসকোর্সের ডেট ঠিক হয়েছে। 6টা ডিসকোর্সের ডেট এবং সাবজেক্ট ঠিক হয়েছে, আমরা সেগুলো ঘোষণা দিয়ে দিব। তো আর যদি কেউ আগ্রহ প্রকাশ করে আমরা তাদেরকে ওই লিস্টে এরপরে সময় দিতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। সৌরভ, আমি তো আসলে ভয় পাচ্ছি যার যে এত বড় অ্যাটেম্প নিছে, এটা যায় সময় বের করবো কিভাবে, আমি এটা নিয়ে ভয় পাচ্ছি। এই 15 দিন পর পর এই জিনিসগুলো অ্যারেঞ্জ করা, এটা তো আসলে খুব ডিফিকাল্ট। 1 তারপর মাস পর পর করেন। জায়েদ যদি এটা পারে এটা অবশ্যই খুবই ভালো। জায়েদ, যদিও এটা জানি না তুই কেমনে ম্যানেজ করতেছস, আমি হলে এটা আসলেই পারতাম না। সৌরভ তো সবসময় আমাদের এই ব্যাপারে সাপোর্ট দেয়। দেখ, যদি হয় অবশ্যই ভালো, ভালো হবে দিন শেষে। আর শর্মিকে ধন্যবাদ আরেকবার। ঠিক আছে, ওকে, আল্লাহ, থ্যাংক ইউ, খোদা হাফেজ।